আচ্ছা, দেখো দেখো ইলেকশন ইলেকশন মানে নির্বাচন, দু তিনটি কথা বলবো, ঠিক আছে? ইলেকশন নির্বাচন প্রথম হয়েছিল 1951-52 সালে, ঠিক আছে? প্রথম জেনারেল ইলেকশন ভারতে। তখন কে ছিল? সুকুমার সেন ছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সুকুমার সেন, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, সুকুমার সেন ছিলেন। ইনি বাঙালি প্রথম ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার। এখন কে আছেন? জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার, ঠিক আছে? যেখানে অসুবিধা হবে বলবে, হ্যাঁ? মানে দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, কোশ্চেন আছে কিছু, একটু বলো। জ্ঞানেশ কুমার আছে এখন, ঠিক আছে? আচ্ছা, যদি বলা হয় পশ্চিমবঙ্গের, ওয়েস্ট বেঙ্গলে প্রথম মুখ্যমন্ত্রী কে, মানে 1947 সালে কথা বলছি, তাহলে কে হবে? কে হবে? আর 1951 মানে 52 সালের কথা বলছি, মানে ভোটে জিতে কে এসেছিল? বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায়, ঠিক আছে? বিধানচন্দ্র রায় এসেছিল ভোটে জিতে। তারপরে এসেছিল বুদ্ধদেব ঘোষ, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, এরা এসেছিল। যাই হোক, 2011 সালে এলো মমতা ব্যানার্জি। আচ্ছা, তিনি হলেন প্রথম মুখ্যমন্ত্রী, মানে মহিলা মুখ্যমন্ত্রী বেঙ্গলের। বেঙ্গলের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, ঠিক আছে? আচ্ছা, যদি বলা হয় ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে আছে? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তাহলে কে হবে? সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী, ঠিক আছে? ইউপি, উত্তরপ্রদেশ। আর ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি সরোজিনী নাইডু, এটাও ইউপি, ঠিক আছে? সরোজিনী নাইডু হচ্ছে রাষ্ট্রপতি, প্রথম মহিলা। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী, ইউপি, উত্তরপ্রদেশ। আর পশ্চিমবঙ্গের প্রথম মমতা ব্যানার্জি, মহিলা, ঠিক আছে? নেক্সট। আচ্ছা, ভোট, ভোটিং সিস্টেম, ঠিক আছে? ভোটিং সিস্টেম কি কি? হ্যাঁ, প্রফুল্লচন্দ্র ঘোষ, ঠিক আছে, কিন্তু তিনি ইলেক্টেড নন কিন্তু, হ্যাঁ? তিনি নির্বাচিত নন কিন্তু, ইলেক্টেড নন। প্রথম ইলেক্টেড বললে হবে বিধানচন্দ্র রায়, ঠিক আছে? নির্বাচনে জিতে এসেছিল, তাকে সিলেক্ট করা হয়েছিল, প্রফুল্লচন্দ্র ঘোষকে সিলেক্ট করা হয়েছিল, ঠিক আছে? আর যেমন আইএনসির প্রথম ইলেক্টেড নেতা কে? আইএনসির প্রথম ইলেক্টেড প্রেসিডেন্ট কে? মানে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট কে? মানে যেটা হচ্ছিল দাদা ভাই নওরোজি, ওরা সব সিলেক্টেড ছিল, ঠিক আছে? প্রথম ইলেক্টেড হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, ঠিক আছে? প্রথম ইলেক্টেড, মানে নির্বাচনে জিতে এসেছিল কত সালে? 1939, মানে ত্রিপুরি, ত্রিপুরি সেশন, ঠিক আছে? কাকে হারিয়েছিল? পট্টভি সীতারামাইয়াকে। ইনি ছিলেন গান্ধীজির মনোনীত প্রার্থী, কত ভোটে? 203 ভোটে, ঠিক আছে? ত্রিপুরি, তো এইটাতে জিতলো নেতাজি সুভাষচন্দ্র বোস, কিন্তু তাকে গান্ধীজি সাপোর্ট করলো না, সেজন্য তিনি কংগ্রেস, মানে প্রেসিডেন্সি থেকে বেরিয়ে গেলেন। কিন্তু কংগ্রেসের মধ্যে থেকে কি তৈরি করলেন? ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক, ফরওয়ার্ড ব্লক কোথায়?
উন্নাও, উমার উন্নাও, এটা হচ্ছে ইউপির একটা জায়গা যেখানে তিনি ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন, উমার উন্নাও। ঠিক আছে, 1939 সালে। তারপর তিনি কংগ্রেস থেকে দূরত্ব বজায় রাখলেন। তারপরে তাকে জেল বন্দি করা হলো, নজরবন্দি করা হলো, ঘর থেকে পালিয়ে গেলেন আফগানিস্তান, পাকিস্তান হয়ে রাশিয়া, জার্মানি, জার্মানি থেকে আবার গেল সিঙ্গাপুর, জাপান, ওই সকল। তারপরে ওই বাহিনী নিয়ে ইন্ডিয়াতে ঢুকতে আসে। যাই হোক, এগুলো পরে কথা। আচ্ছা, যেটা বলছিলাম, ভোটিং সিস্টেম, ঠিক আছে। এখানে কি কি ব্যবহার করা হয়? ইভিএম। ইভিএম এর ফুল ফর্ম ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইলেকট্রনিক ভোটিং মেশিন, ঠিক আছে, ইলেকট্রনিক ভোটিং মেশিন। আর আর কি করা হয়? ভিভিপ্যাট। তিনটে মেশিন থাকে, বলছি দাঁড়াও। ভিভিপ্যাট এর ফুল ফর্ম হচ্ছে ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রায়াল। ঠিক আছে। ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন, আর ভিভিপ্যাট হচ্ছে ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রায়াল। আচ্ছা, ইভিএম মানে হচ্ছে যেটা তুমি বোতাম টিপে ভোট দিচ্ছ, এমনি করে থাকে। এখানে পার্টির নামগুলো এমনি করে ডান দিকে বোতামগুলো থাকে, যেটা টিপে ভোট দিচ্ছে, ওটা ইভিএম। আর ভিভিপ্যাট হচ্ছে ইভিএম এর পাশে একটা মেশিন থাকে, যেখানে তুমি কাকে ভোট দিলে সেই স্লিপটা জেনারেট হবে এবং সেটা নিচে পড়ে যাবে। আচ্ছা, এই কোশ্চেনটা আমি আশা করছি আগামী দিনে, যে ভিভিপ্যাটে যে স্লিপটা দেখা যায় তুমি কাকে ভোট দিলে, সেই স্লিপটা কত সেকেন্ডের জন্য দেখা যায়। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি একদম আসবেই নেক্সট যা পরীক্ষা হবে। ঠিক আছে, 7 সেকেন্ড ওই স্লিপটা থাকবে, তারপরে নিচে পড়ে যাবে, তারপরে আওয়াজ হবে, ইভিএম বন্ধ। তারপরে যে থার্ড পোলিং অফিসারের কাছেও একটা মেশিন থাকে, দেখেছো হয়তো, জানি না নজর করেছে কিনা। ওই মেশিনটা আবার উনি অন করবেন, তবে আবার ইভিএম এ অন্য একজন ভোট দিতে পারবে। যতক্ষণ অবধি উনি অন করছেন ততক্ষণ না অবধি নেক্সট জন আর ভোট দিতে পারবে না। ঠিক আছে, ভোট একজন দিলেই ইভিএম বন্ধ, তারপর থার্ড পোলিং ওটা অন করবে, তবে আবার ভোট দেওয়া যাবে। ঠিক আছে, এটা প্রতিবার হয়, যতবার ভোট ততবার অন করতে হবে, অটোমেটিক অফ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখানে তিনটে মেশিন থাকে। একটা হচ্ছে ইভিএম, যেটাতে ভোট দিচ্ছ, একটা হচ্ছে ভিভিপ্যাট, যেটাতে দেখা যাচ্ছে। এইটা তোমাদের মানে ভোটিং যারা দেয়, ভোট দিতে যায় তাদের কাছে থাকে, মানে তারা ইউজ করতে পারে। আরেকটা থাকে, সেটা হচ্ছে কাউন্টিং মেশিন। ঠিক আছে, এই কাউন্টিং মেশিনটাই থাকে থার্ড পোলিং অফিসারের কাছে। ঠিক আছে, যেটা তিনি বারবার অন করছেন। ঠিক আছে, যত কাজ এর মধ্যে, মানে মনে করো কাউন্টিং মেশিন। এখানে কি হয়, যখন আমাদের 4 তারিখ যখন গণনা হবে না, তখন এর কাজ, কাউন্টিং মেশিনের কাজ কি হবে, এ দেখিয়ে দেবে যে কোন পার্টি কত ভোট পেয়েছে। একদম অন করলে দেখিয়ে দেবে কোন পার্টি কত ভোট পেয়েছে, আর কত ভোট টোটাল পড়েছে, অ্যাসেম্বলির নাম, বুথের নাম সব দেখিয়ে দেবে। ঠিক আছে, মেন হচ্ছে এই কাউন্টিং মেশিন। ওই জন্য দেখবে খবরে কিছু 2021-এর ভোটে মনে হয় এই কাউন্টিং মেশিনটা নিয়ে একজন দৌড় মেরে দিয়েছিল, এসে পুকুরে পড়ে দিয়েছিল, যে পড়ে মনে আছে হয়তো, কোথাও একটা ভোট দিতে গেছে, এই কাউন্টিং মেশিনটা উঠিয়ে দৌড় মেরে দিয়েছে, দেখে থাকবে। ঠিক আছে, আচ্ছা,
যে ইঙ্কটা ব্যবহার করা হয়, ইঙ্ক, সেটা কোনো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না। সেটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে একমাত্র পাওয়ার আছে যে ওই ইঙ্কটা ব্যবহার করার। সেই ইঙ্কটা কিসের? সিলভার নাইট্রেট থাকে ইঙ্কে, মানে কালিতে, ভোটের কালিতে সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট মানে AgNO3, AgNO3 সিলভার নাইট্রেট। আচ্ছা, সিলভার নাইট্রেট এটা তৈরি কোথায় হয়? মাইসোর। মাইসোর, মাইসোর মানে কর্ণাটক, ঠিক আছে, কর্ণাটক, মাইসুর মানে কর্ণাটক। আচ্ছা, 1965 ইলেকশনে এটা প্রথমবার ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে, তখন থেকে ব্যবহার করা আসছে। আর ইরাক, আরব মানে সৌদি আরবিয়ান কান্ট্রি গুলো এই ইঙ্কটা কি করে? ইম্পোর্ট করে নিজেদের দেশে, মানে ভারত থেকে এক্সপোর্ট করে, ওরা ইম্পোর্ট করে। ওদের ভোটিং এও এই ইঙ্কটাই ব্যবহার করা হয়, ঠিক আছে, সিলভার নাইট্রেটের ইঙ্কটা, কালিটা, ওদের ভোটিং সিস্টেমে, ঠিক আছে। আমি দুটো কোশ্চেন আশা করছি, সেটা হচ্ছে এই সিলভার নাইট্রেট আর ওই 7 সেকেন্ড, এই দুটো কোশ্চেন একটু অ্যান্সার গুলো মাথায় রেখো, হ্যাঁ, সিলভার নাইট্রেট আর 7 সেকেন্ড, 7 সেকেন্ড। আর এদিকে বেশি জানার দরকার নেই, বাকি সব এবারে চাকরি পাও, নিজেরাই ট্রেনিং করবে, সব বুঝে যাবে, ঠিক আছে। কোনো কোশ্চেন এখনো অবধি? কোনো কোশ্চেন এখনো অবধি? উনিশশো সাতাত্তর সালে লেফট ফ্রন্ট গভর্নমেন্ট মানে বামফ্রন্ট সরকার প্রথম ক্ষমতায় আসেন ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, মানে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হন। তো এই টাইমে ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল হচ্ছে অপারেশন বর্গা। অপারেশন বর্গা, বর্গা, গয় আকার রেফ, মানে বর্গাদার জমি যেগুলো ছিল না, যেগুলোর মালিক ঠিক ছিল না কিন্তু চাষি চাষ করত, সেই জমিগুলো যে চাষি চাষ করতো তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছিল, ঠিক আছে, অপারেশন বর্গা। এটা প্রতিটা স্টেটেই তৈরি হয়েছিল, তবে ওয়েস্ট বেঙ্গলে তৈরি হয়েছিল 1977-78 সালে। অপারেশন বর্গার সালটা আছে, হ্যাঁ, যে বছর বসলো সিংহাসনে সেই বছরে স্টার্ট হয়েছিল, 1977-78 সালে। আর 1977 কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, 1977 সালে কি এলো? ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট চেঞ্জ হলো আর ভারতবর্ষেও গভর্নমেন্ট চেঞ্জ হলো। ওয়েস্ট বেঙ্গলে এলো লেফট ফ্রন্ট গভর্নমেন্ট মানে বামফ্রন্ট সরকার, আর ইন্ডিয়াতে কে এলো? ইন্ডিয়াতে এলো মোরারজি দেশাই, মোরারজি দেশাই কংগ্রেসকে হারিয়ে। আর ওয়েস্ট বেঙ্গলে কংগ্রেসকে হারিয়ে লেফট ফ্রন্ট গভর্নমেন্ট এসছে, মোরারজি দেশাই, ইনি হচ্ছেন নন ফ্রন্ট গভর্নমেন্ট, নন ফ্রন্ট গভর্নমেন্ট, ঠিক আছে, মানে বিজেপির আগের ভার্সন। বিজেপি তৈরি হয়েছে কত সালে? 80 সালে, 1980 সালে বিজেপি তৈরি হয়েছে, ঠিক আছে। 1991 সালে টিএমসি তৈরি হয়েছে, আর 1985 সালে, এটা এই 1885 সালে তো জানোই আইএনসি তৈরি হয়েছে, কংগ্রেস, ঠিক আছে। আর বিজেপি তৈরি করেছেন কে? বিজেপি তৈরি করেছিলেন লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী, এরা, ঠিক আছে। আর আইএনসি তো জানোই উমেশ চন্দ্র ব্যানার্জি আর এও হিউম, এগুলো জানোই। মেন ফোকাস দেখো, এখন মেন ফোকাস হচ্ছে ইলেকশন। ইলেকশন থেকে কোশ্চেন আসবেই আসবে, ঠিক আছে, নির্বাচন, ইলেকশন থেকে কোশ্চেন আসবেই আসবে। আর্টিকেল 323 থেকে 323, 324 ইম্পর্টেন্ট ইলেকশন, ঠিক আছে।
এক কাজ করি আমি, দাঁড়াও, আজকে ইলেকশনটাই পড়াই, কনস্টিটিউশন এটা পড়ানো হয়নি। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? ইলেকশন ফোকাসে কিন্তু, হ্যাঁ, যা কোশ্চেন পাবে পড়ে নিও। কারণ ওয়েস্ট তোমরা কি এক্সাম দাও? পুলিশের। আর ওয়েস্ট বেঙ্গল এখন রিসেন্ট কি হলো? ইলেকশন। আশা করি বুঝে গেছো। দাঁড়াও, আচ্ছা, এসএসসি জিডির স্লট বুকিং করলো তো? এসএসসি জিডির স্লট বুকিং হয়েছে বিশ্বজিৎ? ঠিক আছে, চলো একবার একবার বলবে তো কে কে আছো? আহ, দেখা ঠিক যাচ্ছে তো নুপুর? আজকে দেখাশোনা ঠিক যাচ্ছে তো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শোনো, নির্বাচন কমিশন, ঠিক আছে, নির্বাচন কমিশন পার্ট হচ্ছে 15, পার্ট 15। দেখো পড়বে কেমন করে, দেখো আমি কেমন করে পড়ছি, দেখো যেটা ইম্পর্টেন্ট বেরোলো, মনে করো, মানে আমি যেমন করে পড়াচ্ছি, তোমাকে নোটটা পাঠিয়ে দিচ্ছি, তোমার কাছে অনলাইন নোট আছে, কোনো প্রিন্ট আউট নোট নেই, তাহলে একটা নোট বানিয়ে নাও নিজে, যেইগুলো মেন মেন সেইগুলো উঠিয়ে নিয়ে লিখে নাও। পার্ট 15 ইম্পর্টেন্ট, আর্টিকেল নাম্বার 324 থেকে 329 ইম্পর্টেন্ট, ঠিক আছে? পার্ট 15 আসবেই, আর্টিকেল নাম্বার 324 থেকে 329। নির্বাচনের কথা বলা হয়েছে, নির্বাচনী ব্যবস্থার কথা বলা হয়েছে, মানে ইলেকশন, ঠিক আছে? ভারতীয় সংবিধান অনুসারে কেন্দ্রীয় রাজ্য আইনসভার সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন প্রস্তুতি, পরিচালনা, নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির পদের জন্য নির্বাচন পরিচালনার দায়িত্ব কার কাছে থাকে? ইলেকশন কমিশনারের কাছে। বুঝলে? কোশ্চেন দেখো কেমন করে আসবে, যতই পড়ে পারবে না।
কিন্তু অ্যান্সার এখানে আছে, দেখো কোশ্চেন শোনো। বলছে ঠিক আছে আমি বুঝলাম যে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া প্রেসিডেন্টের ইলেকশন করাবে, ভাইস প্রেসিডেন্টের ইলেকশন করাবে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেকশন করাবে, যেটা আজকে হলো ইলেকশন কমিশনার করালো, ঠিক আছে বুঝলাম। কিন্তু তুমি কোন বিসিসে বলছো যেটা ওই করাবে? কোথায় লেখা আছে? কত নম্বর আর্টিকেলে লেখা আছে? এই যে, ঠিক আছে 324 ক্লজ 1, কিভাবে পড়বে? 324 ক্লজ 1, 324 ব্র্যাকেট ওপেন 1 ব্র্যাকেট ক্লোজ, এমনি কিন্তু বলো না, পড়ছো ভালোভাবে জানো কিভাবে বলতে হয়। 324 আর্টিকেল নাম্বার 324 ক্লজ 1, এরপরে যদি আরেকটা ব্র্যাকেট থাকতো এমনি, তাহলে সাব ক্লজ এ, ক্লজ 1 সাব ক্লজ এ, এমনি হবে, কিন্তু নেই, 324 ক্লজ 1 বাস। ঠিক আছে, ইম্পর্টেন্ট আর্টিকেল কিন্তু, হ্যাঁ। কোথায় বলা আছে যে ইলেকশন কমিশনারই করবে? আচ্ছা, আরেকটা কোশ্চেন এখান থেকে আসে, সেটা হচ্ছে পঞ্চায়েতের ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন, মিউনিসিপ্যালিটি ইলেকশন, মিউনিসিপাল কর্পোরেশনের ইলেকশন, ঠিক আছে। এবার পঞ্চায়েতের মধ্যেও ভাগ করে দেয় আবার, গ্রাম সভা ইলেকশন, গ্রাম সভা ইলেকশন, গ্রাম পঞ্চায়েত ইলেকশন, জেলা পরিষদ ইলেকশন, কে করায়? ঠিক আছে, চ্যাপ্টারটা পড়ি, উত্তর পেয়ে যাবে এগুলো, পড়বে ভালো করে পড়ো, এগুলো হচ্ছে ফাঁক, জানো তো, এগুলো হচ্ছে ফাঁক। দেখো এই লাইনটা আমি পড়লাম, তো এই লাইনটা পড়লাম, এই লাইনটা দেখো, আমি যেগুলো বললাম মিউনিসিপাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, কোথাও কিচ্ছু লেখা নেই, কিচ্ছু লেখা নেই, ঠিক আছে, এগুলো হচ্ছে ফাঁক, এই ফাঁক গুলি হচ্ছে কোশ্চেন। নেক্সট 324 ক্লজ 2 নম্বর ধারায় বলা আছে নির্বাচন কমিশনে একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং কয়েকজন নির্বাচন কমিশনার থাকবে। ঠিক আছে, তোমাদেরকে আমি আজকে শেখাচ্ছি যে কোশ্চেন কিভাবে বানাতে পারে। ঠিক আছে, দেখো ভালো করে লাইনটা পড়ো। আচ্ছা, আমার আগে আমি বলে দিই যে আমাদের দেশে এখন একজন ইলেকশন কমিশনার আছে, যেটা হচ্ছে জ্ঞানেশ কুমার, আর দুজন চিফ ইলেকশন কমিশনার আছে। ঠিক আছে, দুজন, এই ভুল বললাম, একজন আছে চিফ ইলেকশন কমিশনার, যিনি হেড জ্ঞানেশ কুমার, আর দুজন আছে ইলেকশন কমিশনার। ঠিক আছে, যারা কাজ করে এর আন্ডারে, জ্ঞানেশ কুমারের আন্ডারে। ঠিক আছে, এই নিয়ে আবার অনেক গল্প আছে, আগে একজন ছিল, আবার তিনজন করা হলো, আবার একজন করা হয়েছিল, আবার তিনজন করা আছে, যেটা এখনো চলছে। এগুলো ছাড়া এত ডিটেলস আসবে না, এগুলো ছাড়া জাস্ট এটা জেনে রাখো। ঠিক আছে, আচ্ছা এটা কোথায় বলা আছে যে একজন থাকবে? 324 ক্লজ 2। ঠিক আছে, এইখানটা ভালো করে খেয়াল করো, কয়েকজন, কয়েকজন, কয়েকজন নির্বাচন কমিশনার থাকবে। তার মানে আমি বলতে পারি না দুজনই থাকবে, মানে 1+2 থাকবে বরাবর, এই দুটো, এটা তিনটেও হতে পারে, 100টাও হতে পারে, ঠিক আছে, 1000টাও হতে পারে, কোনো নাম্বার ডিসাইড করা নেই। ঠিক আছে, যদি ভালো কোশ্চেন দাও, এটা হচ্ছে ফাঁক। ঠিক আছে, কি বলবে? নির্বাচন কমিশনে একজন মুখ্য নির্বাচন কমিশন এবং দুজন নির্বাচন কমিশনার থাকবেন। এই উক্তিটি সঠিক, এই উক্তিটি সঠিক না মিথ্যা? এবার তোমরা বলবে সঠিক, কারণ দুজনই আছে, তোমরা দুজনই পড়ে আসছো। না, দুজন কিন্তু থাকবে না, কয়েকজন থাকতে পারে, দুইটা বাড়তেও পারে, কমতেও পারে, যা খুশি হতে পারে। ঠিক আছে, সংবিধানে কি বলা আছে? কয়েকজন থাকবে। কোথায় বলা আছে? 324 ক্লজ 2। বর্তমানে 3জন সদস্য আছে বললাম। নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে
মুখ্য নির্বাচন কমিশনার অন্যান্য কমিশনারদের মধ্যে মতপার্থক্য দেখা দিলে সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে চূড়ান্ত বলে বিবেচিত হয়। ছাড়ো, ইম্পর্টেন্ট নয় অত। পদচ্যুতি। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি যে চিফ ইলেকশন কমিশনার হচ্ছে গোটা ভারতের হেড, স্টেট ইলেকশন কমিশনার হচ্ছে সেই স্টেটের রেসপেক্টিভ স্টেটের হেড, আর ডিএম হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হচ্ছে সেই জেলার ইলেকশন কমিশনারের হেড। মানে এই যে আজকে ইলেকশন হচ্ছে তো, মানে পশ্চিম বর্ধমানে ইলেকশন কমিশনারের হেড হচ্ছে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, মানে ইলেকশন নিয়ে যা ঘটবে এ ডিসাইড করবে, মানে ডিস্ট্রিক্টে কি ঘটবে, এ রিপোর্ট দেবে একে, এ রিপোর্ট দেবে একে, যত পাওয়ার সব এর হাতে ডিস্ট্রিক্টের। আর এ যা বলবে এর কথা শুনতে হবে, এ যা বলবে এর কথা শুনতে হবে। নেক্সট, পদচ্যুতি। মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুতি, ইংরেজি হচ্ছে ইমপিচমেন্ট, করতে হলে ইমপিচমেন্টের প্রস্তাবটিকে পার্লামেন্টের উভয় কক্ষের উপস্থিত ও ভোট প্রদানকারী সদস্যের 1/3 সমর্থন লাভ করতে হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আপকামিং এক্সাম। কেন কেন ইম্পর্টেন্ট? কারণ এখন যিনি মুখ্য নির্বাচন কমিশনার আছেন জ্ঞানেশ কুমার, তার বিরুদ্ধে পার্লামেন্টে ইমপিচমেন্ট প্রসিডিওর গেছিল কিছুদিন আগে, 1 মাস আগে বা 15 দিন 20 দিন আগে, কিন্তু সেটা পাস হয়নি। কি সেখানে উঠেইনি, পার্লামেন্টে ওঠেনি মানে এটা জানো তোমরা, আমি পড়িয়েছি আগেও। ওঠেনি মানে 50% প্লাস 1 এর সাপোর্ট চাই, 50% প্লাস 1 এর সাপোর্ট চাই, মানে ওই বিষয়টা নিয়ে আলোচনার জন্য পার্লামেন্টে 50% প্লাস 1 এর সাপোর্ট চাই, এই সাপোর্টটাই আসেনি। ঠিক আছে, তারপরে তো ডিবেট হবে, এই হবে, সেটা আবার পাস করাতে হবে, তারপর ওই হাউসে যাবে, সেটা আবার ওই হাউসে পাস করাতে হবে, দুটো হাউসে পাস করানোর পর প্রেসিডেন্ট সাইন করবে, তবে না ইমপিচ হবে। এই সাপোর্টটাই আসেনি যে আলোচনা হবে সেই নিয়ে। ঠিক আছে, নেক্সট, সংসদের অনুমোদন প্রাপ্তির পর রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনকে ইমপিচমেন্ট করবে। রাষ্ট্রপতি নির্বাচিত করবে, মানে শপথ বাক্য পাঠ করাবে, আর রাষ্ট্রপতি রিমুভও করবে। কমিশনের অন্য সদস্যদের মুখ্য নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া পদচ্যুত করা যায় না। ঠিক আছে, মানে ওই দুজন 1+2, এই দুজনকে এর অনুমতি ছাড়া সরানো যাবে না। মানে পার্লামেন্টে এর জন্য কোনো আইন পাস করানোর দরকার নেই, কিন্তু পার্লামেন্টে হাঁটানোর জন্য এর বিরুদ্ধে আইন পাস করতে হবে, কিন্তু এদেরকে হাঁটাতে গেলে এর সাথে ডিসাইড করে প্রেসিডেন্ট হাঁটিয়ে দিতে পারে। বোঝা গেছে? পার্লামেন্টে মুখ্য নির্বাচন কমিশনার যে আছে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা যায়, কিন্তু এই দুজন যে এক্সট্রা নির্বাচন কমিশনার আছে, নির্বাচন কমিশনার, তাদের বিরুদ্ধে কোনো ইমপিচমেন্ট প্রসিডিওর আনা যায় না, এর সাথে ডিসাইড করে একে হটিয়ে দেওয়া যায়। প্রেসিডেন্ট চাইলে রাখতে পারে, প্রেসিডেন্ট চাইলে নাও রাখতে পারে। ঠিক আছে, সংসদ মানে লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কাজ এ করে। আচ্ছা, এখন অবধি কোনো প্রশ্ন? রাধা আসেনি না? এখন অবধি কোনো প্রশ্ন? ঠিক আছে, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করবো, হ্যাঁ, কারণ আগের দিন খুব প্রবলেম হয়েছে, দেখতে পাইনি, শুনতে পাইনি। একটু না বা হ্যাঁ বলো।
আচ্ছা, নির্বাচনের তারিখ, মনোনয়নপত্র দাখিলের সময়সীমা, মনোনয়নপত্র প্রত্যাহার সব ঠিক করবে, ফল ঘোষণা, ভোট গণনা সব ঠিক করবে ইলেকশন কমিশনার। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, মনে করো আমাদের ভোট ডিক্লেয়ার কবে হয়েছিল, মনে করো আমি একটা ডেট নিলাম, আজকে 23 এপ্রিল, তো ভোট ডিক্লেয়ার হয়েছে মনে করো ওই 27 মার্চ, 27 মার্চ মনে করো ভোট ডিক্লেয়ার হয়েছে, বা 21 মার্চ কিছু একটা বটে, ভোট ডিক্লেয়ার হয়েছিল যে এই দিনে 23 এপ্রিল 29 এপ্রিল ভোট হবে, 4 তারিখ গণনার দিন, এই দিন অবধি মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, এই সকালে তো যেদিন থেকে ঘোষণা হয় আর যেদিন গণনা হয়, এই মাঝখানে পিরিয়ডটাকে বলা হয় মডেল কোড অফ কন্ডাক্ট। মডেল কোড অফ কন্ডাক্ট, ঠিক আছে, এমসিসি। কি করা হয়, সমস্ত ক্ষমতা ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার আন্ডারে চলে যায়, ঠিক আছে, স্টেটের সমস্ত ক্ষমতা, মানে যেখানে ইলেকশন হবে তার সমস্ত ক্ষমতা চলে যায় এর হাতে, সরকার আর কিচ্ছু থাকে না, সব চালাবে হচ্ছে এ, ঠিক আছে, কোনো সরকারি কাজকর্ম করা যাবে না, কোনো আধিকারিককে মানে নতুন চাকরি রিক্রুটমেন্টে জয়েন করানো যাবে না কাউকে, ঠিক আছে, সমস্ত ক্ষমতা এর কাছে থাকে, তাকে বলে মডেল কোড অফ কন্ডাক্ট, এটা একটু খেয়াল রেখো। দেখো, বিভিন্ন রাজনৈতিক দলকে নির্বাচনী প্রতীক দেওয়া, মানে সিম্বল, কোন সিম্বলে দাঁড়াবে সেগুলো দেওয়া, ওই কাজ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কোনো কেন্দ্রের নির্বাচন স্থগিত রাখা, বাতিল করা বা পুনর্নির্বাচনের ব্যবস্থা ওই করবে। সংসদ ও রাজ্য আইনসভার অযোগ্যতা সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতি ও রাজ্যপালকে পরামর্শ দেবে। এগুলো হচ্ছে কাজ, একটু দেখে নিও, অত ইম্পর্টেন্ট নয়, যা ইম্পর্টেন্ট প্রথম পাতাতেই ছিল। এবার দেখো 2-3টে কোশ্চেন সলভ করি। বলছে মুখ্য নির্বাচন কমিশনার ছাড়া দুজন নির্বাচন কমিশনারদের নির্দিষ্ট সময়ের আগেই পদচ্যুত করা যাবে। কি হবে অ্যান্সার? অপশন বি, মুখ্য নির্বাচন কমিশনার বলবে, রাষ্ট্রপতি সরিয়ে দেবে। 2 নম্বর, ভারতীয় নাগরিকদের ভোটাধিকার কি ধরনের অধিকার? ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেন। কি ধরনের অধিকার? বলছে ফান্ডামেন্টাল রাইটস, মানে আমাদের যদি ভায়োলেট হয় তাহলে আমরা কোর্টে চলে যাবো ডাইরেক্ট, ফান্ডামেন্টাল রাইটস। রাজনৈতিক অধিকার, পলিটিক্যাল রাইটস। নৈতিক অধিকার, এটা নিজেরা একটু দাও তো অ্যান্সারটা, 2 নম্বরে কি হবে? নৈতিক অধিকার মানে জাস্টিস, জুডিশিয়াল রাইট, জাস্টিস রাইট, না আইনি অধিকার মানে লিগ্যাল রাইটস? এটা একটু অ্যান্সারটা দাও তো। টু এর অ্যান্সারটা দাও তো। রাইট টু ভোট, রাইট টু ভোট। এ কনস্টিটিউশনাল রাইট, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। শিওর? ফান্ডামেন্টাল রাইটস। বিশ্বজিৎ, রাইট টু ভোট।
অবশ্যই বেরিয়ে গেছে। প্রতিমা কি আর বলবো, দেখতে পেয়েছো আশা করি। হ্যাঁ দেখো, আমার কথায় বিশ্বাস করতে হবে না। নূপুর বললো ফান্ডামেন্টাল রাইটস, আর আমি বলছি দেখা যাক কি আছে। রাইট টু ভোট কনস্টিটিউশনাল রাইট। দেখো, as per the election commissioner 18 বছর হলে দেওয়া যায় জানুয়ারি 1 এনরোলমেন্ট অনলি অ্যাট, ছাড়া এগুলো রাইট টু ভোট সিন্স 1950 1950 সাল থেকে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রেকগনাইজড করেছে আর্টিকেল 326 of Constitution of India. Voting in India is a legal right given by the representation people of ROPA, Representation of People Act 1951. 61st Amendment Act কি হলো না 21 থেকে 18 করা হলো all fundamental rights, নপুর একটু ধ্যান দাও, all fundamental rights are constitutional right as the right to vote is mentioned in Article 326. It is not fundamental right. All constitutional rights are legal rights. Hence, the right to vote is a constitutional right as well as legal right. Both options are present in the option. More precisely, right to vote is a constitutional right. ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। বলছে এইখানে সাংবিধানিক অধিকার কোথাও আছে? কনস্টিটিউশনাল রাইট, সাংবিধানিক অধিকার কোথাও আছে? কোথাও নেই। তাই আমি লিগ্যাল রাইট করব, আইনি অধিকার। ঠিক আছে, সংবিধানে যদি কিছুর আর্টিকেল দেওয়া থাকে তাহলে সেইটা আগে সাংবিধানিক অধিকার। ঠিক আছে, আর আরেকটা কথা বলে দিই কেন মৌলিক অধিকার হবে না। মৌলিক অধিকারের আর্টিকেল নাম্বার আমাদের কত থেকে কত? 12 থেকে 35। নির্বাচন কি 12 থেকে 35 নম্বর আর্টিকেল আছে না 326 নম্বর আর্টিকেলে আছে? দেখো এখনই পড়ালাম, এই যে দেখো 12 থেকে 35 কি আছে। এইগুলোই হচ্ছে কোশ্চেন সলভ করার ফায়দা, বুঝতে পারলে? কোশ্চেন যদি সলভ না করো এগুলো আসবে না। ক্লিয়ার? বিশ্বজিৎ মেন টাইমে বেরিয়ে গেলে। ক্লিয়ার? ঠিক আছে, কোশ্চেন সলভ করো, কোশ্চেন সলভ করো। পিডিএফটা তোমাদের দেওয়াই আছে, কোশ্চেন সলভ করো। কোশ্চেন সলভ না করে কেউ চাকরি পায়নি আজ অব্দি। নেক্সট, মুখ্য নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন মহাধ্যক্ষ নির্বাচিত হন কিভাবে? মানে ওই জ্ঞানেশ কুমার কিভাবে নির্বাচিত হয়েছে? সংসদ করে, সংসদ বিষয়ক মন্ত্রী করে না রাষ্ট্রপতি করে? এটা সি হবে। এগুলো অত কোশ্চেন নয়। তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স 21 থেকে 18। হ্যাঁ, এটা ঠিক আছে। ভোটাধিকার 21 থেকে 18 1985 সালে না, হয় না, একটাই আছে। আচ্ছা দেখো 3 নম্বরটা দেখো, ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স 21 থেকে 18 করা হয় রাজীব গান্ধীর প্রধানমন্ত্রীত্বের সময়।
ঠিক আছে। রাজীব গান্ধী আর ভারতীয় নাগরিকদের প্রদান করা হয়েছে 326 নম্বর ধারা, মানে হবে অপশন সি। রাজীব গান্ধী কত থেকে কততে ছিল? 1984 থেকে 89। তাহলে একদম 1989 হচ্ছে 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1989। দেখো এখানে দেখো, দেখো বলা হয়েছে 61st সংবিধান সংশোধনের মাধ্যমে, এখানে কোথাও কিন্তু সাল দেওয়া নেই, তাই তুমি যদি সাল না জানো হবে না, পরিষ্কার হবে না। 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সাল হচ্ছে 1989। রাজীব গান্ধী ছিল হচ্ছে 84 থেকে 89 প্রধানমন্ত্রী, একদম তার টাইমে আসছে। তার মানে একটা তো ঠিক হবেই, তিনটাও ঠিক হবে, আর 326 নম্বর ধারাতেই আছে, এটাও ঠিক হবে। তার মানে অপশন সি 1, 3, 4। বর্তমানে ভারতের নির্বাচন কমিশনে একজন মুখ্য, এগুলো পারবে, দুজন হবে। দেখো এই কোশ্চেনটা আবার হড়বড়িতে, দেখো কি করবে তোমরা। বলছে বর্তমানে ভারতের নির্বাচন কমিশনে একজন মুখ্য নির্বাচন কমিশনার ছাড়াও আছেন দুজন, হবে অ্যান্সার। অনেকে মারবে তিনজন, কেন? ওরা এইটা ফোকাস রাখবে না, ছাড়াও। এই একজনকে ছাড়াও কতজন আছে? দুজন। ওরা ভাবছে টোটাল কতজন আছে? তিনজন। এখানেও ভুল হবে, এইগুলো একটু খেয়াল রেখে অ্যান্সার করো। এইগুলো হচ্ছে, এগুলো কি করে জানো তো? পরীক্ষার হল থেকে বের, আরে কাট অফ 100তে 90 কাট অফ যাবে, তারপর যত দিন যায় না এইগুলো কমতে থাকে, দেখবে 60-এ নেমে গেছে। এইগুলোই আলাদা করবে। এটা পারবে। নির্বাচন কমিশন রাষ্ট্রপতি কর্তৃক, 8-এরটা দেখো, ভালো কোশ্চেন। কত সালে ভারত সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু ও চূড়ান্ত ফল ঘোষণার মধ্যবর্তী সময়ে এক্সিট পোল আয়োজন ও তার ভিত্তিতে সম্ভাব্য ফল প্রকাশের উপর নিষেধাজ্ঞা জারি করে? এক্সিট পোল মানে ওই গণনার আগে দেখায় যে এই পার্টি এত ভোট পেয়েছে, এই পার্টি এত ভোট পেয়েছে, এই পার্টি জিততে পারে। এমনি একটা অনলাইনে, মানে যেমন চ্যাট জিপিটি আছে অমনি অনলাইনে একটা নিজেরাই বানিয়ে পড়ে দেয় এক্সিট পোল। তো এক্সিট পোলটা ভারত সরকার কবে থেকে নিষেধাজ্ঞা জারি করেছে যে এটা ঠিক নয়, আপনারা মেনেন না, কবে থেকে? ঠিক আছে, একটু দেখে নিও। হ্যাঁ, 2008 হবে। এই কোশ্চেনটা উত্তর দাও তো। 10 বলছে নিম্নলিখিত পদাধিকারীদের মধ্যে কার পদচ্যুতিতে, মানে ইমপিচমেন্টে, মানে সরানোতে সংসদের কোনো ভূমিকা থাকে না? সংসদ মানে মাথায় রাখবে লোকসভা, রাজ্যসভা, স্টেটের কিন্তু নয়। ঠিক আছে, বলো দেখো। কই গো, বলো গো। এ থাকে না বলছে, এই না গুলো আবার অনেকে খেয়াল করে না। থাকে না,
সংসদের কোনো ভূমিকা নেই, মানে ইমপিচমেন্ট প্রসিডিওর মানে পার্লামেন্টে কিছু পাস করানোর দরকার নেই। থাকে না বলছে তো। বিশ্বজিৎ, জ্ঞানেশ কুমারের কিছুদিন আগেই তো নির্বাচন, মুখ্য নির্বাচন কমিশনার কে ছিল? জ্ঞানেশ কুমার আছেন না, এই 1-2 মাস আগেই তো ওর বিরুদ্ধে পার্লামেন্টে একটা পাস করানোর জন্য ইয়ে করছিল না? একটু দেখে অ্যান্সার দাও, দাও গো। ভুল হোক দাও। আগে বলি, আগে আমি বলে দিচ্ছি, এখানে অ্যান্সার ভুল আছে। হ্যাঁ, এখানে অ্যান্সার ভুল আছে। দেখো আমি বলে দিই, কেউ দিলে কেউ দাওনি। সংসদে কোনো ভূমিকা থাকে না, এর থাকে মুখ্য নির্বাচন আধিকারিক থাকে। সুপ্রিম কোর্টের বিচারপতি, এইখানে দেখো সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছে, ঠিক আছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু বলেনি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু বলেনি, ঠিক আছে? যখন কোশ্চেন সলভ করবে একটু মাথা খুলে পড়বে, কোশ্চেন পড়বে ভালো করে। প্রধান বিচারপতি আলাদা, বিচারপতি আলাদা, মানে 1+33, 33 জন হচ্ছে বিচারপতি আর একজন হচ্ছে প্রধান বিচারপতি। হাইকোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি মানে হচ্ছে যেটা অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট, এই ভুল বললাম, যেটা অ্যাপয়েন্ট করে হচ্ছে গভর্নর, রাজ্যপাল, কিন্তু সরাবে হচ্ছে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, ঠিক আছে? তো আমাকে একটা জিনিস বলো, হাইকোর্ট, হাইকোর্টের বিচারপতি কে সরাতে গেলে হাইকোর্ট কোথায় কাজ করছে? স্টেটে। হাইকোর্ট কোথায় কাজ করছে? স্টেটে। তো হাইকোর্ট যদি স্টেটে কাজ করে, তো লোকসভা রাজ্যসভার এমন কি ইয়ে লাগলো যে স্টেটের ইয়েতে ওরা বিল পাস করতে যাবে? স্টেটে কাজ করছে, স্টেটের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পাস হবে, বুঝতে পারলে? এসএলএ তে পাস হবে যে ও ঠিক কাজ করছে না, ওকে সরানো হোক। যে সরকার থাকবে স্টেটে সে পাস করবে, গভর্নর সাইন করবে, গভর্নর পাঠিয়ে দেবে প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট রিমুভ করে দেবে। এখানে রাজ্যসভা লোকসভার কি এমন হলো যে ওরা দেখতে যাবে? ওদের ইয়েতে কাজই করছে না। বোঝা গেছে? অ্যান্সার হবে এটা। বোঝা গেছে? समझ में आया? बोलो। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, একটু দেখে নিও। হ্যাঁ, আর্টিকেলটা দেখো, 324, 326 দেখো, ইম্পর্টেন্ট 326, এটা আসতে পারে। লোকসভা রাজ্য বিধানসভা সদস্য নির্বাচন করা হবে সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে। জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই তিনটে দেখে রেখো একটু, 24, 25, 26। 24 ক্লজ 1, ক্লজ 2, যেটা আগে বললাম, একটু দেখে রেখো। আচ্ছা, এটা পড়িয়ে দিই, অর্থ কমিশন যখন শুরু করেছি। এটা মানে কতবার যে পরীক্ষা এসছে এটা তার খেয়াল নেই। আর্টিকেল নাম্বার, ধারা 280 নম্বরে আছে অর্থ কমিশন, মানে হচ্ছে ফিনান্স কমিশন, ঠিক আছে?
ফিনান্স কমিশন 5 বছর অন্তর অন্তর রাষ্ট্রপতি অর্থ কমিশনকে নিয়োগ করে। রাষ্ট্রপতি ইচ্ছা করলে 5 বছর আগেই অর্থ কমিশন গঠন করতে পারেন। অর্থ কমিশন গঠিত হয় একজন চেয়ারম্যান এবং 4 জন সদস্য, মোট 5 জন। কাজ কি? অঙ্গরাজ্যগুলি কেন্দ্রশাসিত পরিমাণ অর্থ হবে সেসব। শোনো, কাজ হচ্ছে, আমি বুঝিয়ে দিচ্ছি, পড়ে নিও, বুঝিয়ে দিচ্ছি, পড়ে নিও, ঠিক আছে? দেখবে আমাদের মুখ্যমন্ত্রী যিনি, আচ্ছা একটা জিনিস বলে রাখি যে বললাম না এমসিসি, এমসিসি যেদিন থেকে ডিক্লেয়ার হবে সেদিন থেকে কিন্তু স্টেটের, মানে যেখানে ইলেকশন হচ্ছে স্টেটের কেউ আর কোনো ক্ষমতায় থাকবে না, মানে কেউ সিএম নয়, কেউ কোনো মন্ত্রী নন, মিনিস্টার নন, সবাইকে কিন্তু রেজিগনেশন দিতে হবে, ঠিক আছে? তাই এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের স্টেটে কোনো মিনিস্টার কিচ্ছু নেই, মুখ্যমন্ত্রী নেই, সব ক্ষমতা ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার আন্ডারে, ঠিক আছে? নির্বাচন কমিশনারের আন্ডারে, এটা খেয়াল রেখো। আচ্ছা, আমাদের যিনি সিএম ছিলেন মানে কিছুদিন আগেও, তার বক্তৃতায় শুনে থাকবে যে কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র টাকা আটকে দিচ্ছে, ঠিক আছে? তো কেন্দ্র টাকা দিচ্ছে কেন, কেন কেন্দ্র টাকা দেয়, এটা আগে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা আমি নেক্সট দিন পড়িয়ে দেবো, একটু বলে রাখছি। এর জন্য একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ, কেন্দ্র রাজ্য সম্পর্ক। তার মধ্যে একটু এইগুলো পড়ে রাখবে, তো তার মধ্যে 3টে আর্টিকেল আসবে, 267, 268, 269, একটু দেখে রেখো, হ্যাঁ? এই আর্টিকেল গুলো আসবে। 275 আছে গ্র্যান্টস ইন এড, ঠিক আছে? সেন্টার, কেন্দ্র রাজ্যকে কিছু গ্রান্ট দেবে, গ্রান্ট, GRANT, গ্রান্ট মানে কিছু টাকা দেবে, যার জন্য স্টেট ভালোভাবে তাদের কাজকর্ম চালাতে পারে, সেই জন্য, ঠিক আছে? গ্রান্টস দেবে। তো কি বোঝাচ্ছিলাম, হ্যাঁ, তো এই গ্রান্টসটা মানে টাকাগুলো কিভাবে আসে, কে হিসাব করে যে কাকে কতটা দিতে হবে? অর্থ কমিশন, ঠিক আছে? ফাইন্যান্স কমিশন, ফাইন্যান্স মানেই হচ্ছে টাকার লেনদেন, কিছু আসবে টাকার রিলেটেড, কে ঠিক করবে কত দিতে হবে? অর্থ কমিশন। আচ্ছা, দিয়ে দিল, এমনি তো দিয়ে দিলে হবে না, হিসাব রাখতে হবে, হিসাবটা কে রাখবে? ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে? হিসাব রাখবে কোন খাতে কত খরচ করলো স্টেট, হিসাব দাও। শুধু স্টেটের নয়, সেন্ট্রাল কোন খাতে কত খরচ করলো সেটারও হিসাব রাখা হচ্ছে ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ফুল ফর্ম আসে কিন্তু, হ্যাঁ? কন্ট্রোলার, COMPTROLLER, স্পেলিংটা ভালো করে খেয়াল করবে, কন্ট্রোলার নয় কিন্তু, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, অডিটর মানে জানোই অডিট করে, অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এইখানে কিন্তু মেন কন্ট্রোলার, সেন্ট্রালার, এমনি কিছু অপশন দিয়ে দেবে। যাই হোক, এই হচ্ছে অর্থ কমিশন, আশা করি বেসিক ক্লিয়ার। অ্যাপয়েন্ট করবে প্রেসিডেন্ট 5 বছর অন্তর অন্তর, রাষ্ট্রপতি ইচ্ছা করলে 5 বছর আগেও করতে পারে, মেম্বার হবে 5 জন, 1 জন প্লাস 4 জন। যোগ্যতা, অর্থ কমিশন চেয়ারম্যান পদে লোককে নিযুক্ত করা হয়,
পাবলিক অ্যাফেয়ার্সে দীর্ঘ অভিজ্ঞতা আছে। আর বাকিগুলো কি, হাইকোর্টের বিচারপতির যোগ্যতা থাকতে হবে, অর্থনীতি বিশেষ জ্ঞান, আর্থিক বিষয়ে জ্ঞান, সরকারি আয় ব্যয়, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। জাস্ট আর্টিকেল নাম্বার ইম্পর্টেন্ট, আর্টিকেল নাম্বারটাই কোশ্চেন আসে, তাই এসছে এতদিন। কি কি দায়িত্ব দেখে নিও, বলে দিয়েছি। গ্র্যান্ড সিনেট দেখো, দেখে নিও, এগুলো বলে দিয়েছি। আজ পর্যন্ত 13টি ত্রয়োদশ না, এখন চলছে 16, এখন চলছে 16। অরবিন্দ সুব্রমণিয়াম আছে অর্থ কমিশনার এখন, তার আগে ছিল এন.কে. সিং, এন.কে. সিং। আচ্ছা, এই টার্মটা হচ্ছে, টার্মটা খেয়াল রেখো, 2026 থেকে 31 অর্থ কমিশনের, 2026 থেকে 31। 2020 থেকে 25 হওয়ার কথা ছিল 15তম অর্থ কমিশন, কিন্তু এটা 1 বছর এক্সটেন্ড করা হয়েছিল। এটা কোশ্চেন এসছে অনেকবার। এটা 6 বছর হয়েছিল। কোন অর্থ কমিশনের মেয়াদ 6 বছর? 15তম অর্থ কমিশন। কারণ 2020-তে করোনা, করোনা ভাইরাস কেন বাড়ানো হয়েছিল? করোনা ভাইরাসের জন্য। ঠিক আছে, কোশ্চেন এসছে অনেকবার, একটু ধ্যান দিও। 26 থেকে 31 বর্তমান অরবিন্দ সুব্রমণিয়াম, তার আগে এন.কে. সিং, নন্দকিশোর সিং। 1 বছর এক্সটেন্ড, 20 থেকে 26 ছিল করোনার জন্য। একটু দেখে নিও, তবে আর্টিকেল নাম্বারটা এসছে অনেকবার। বাস, এগুলো পড়ো। আশা করি আজকে অনেক কিছু শিখতে পারলে। কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা নুপুর, তুমি কিন্তু এক্সাম দাওনি, এক্সাম দিয়ে অ্যান্সারটা পাঠাও আমাকে, ঠিক আছে? জিকে এক্সাম যেটা কোশ্চেনটা পাঠিয়েছিলাম গ্রুপে, প্রতিমা দিচ্ছ না একটাও এক্সামও। এক্সাম গুলো দাও, কোশ্চেন সলভ কেন করতে হবে আশা করি আজকের ক্লাসে বুঝতে পারলে। পড়ো, চ্যাট জিপিটি সবার কাছে আছে, গুগল সবার কাছে আছে, সার্চ করো ওই চ্যাপ্টার রিলেটেড কোশ্চেন, ভরে ভরে কোশ্চেন পাবে, সলভ করো, যেটা ডাউট থাকবে নিয়ে এসো আমাকে বলো, মেসেজ করো। 24 ঘন্টা আছি আমি, রাতে 2-3 ঘন্টা বাদ দিয়ে। বুঝলে, খাটতে হবে, খাটতে হবে। সামনে এবারে এক্সাম হবে, এবারে ধরি এক্সাম হবে, নিজে প্রিপেয়ার থাকো একদম, যাতে এক্সাম হলে তুমি পাও। বুঝলে, কোশ্চেন করো যে আমাকে কেন চাকরিতে নেবে, আমি কি 100% তৈরি, কেন আমাকে নেবে, এটা ইন্টারভিউ কোশ্চেন। তোমাকে আমি কেন চাকরিতে নেবো? তোমার তোমার মধ্যে আমার কি আছে যে তোমাকে আমি চাকরিতে নেবো? তোমার মধ্যে যা আছে অন্যর জন্য বলবে আমি দেশের জন্য সেবা করি। দেশের জন্য সবাই তো সেবা করতে পারে, তোমাকে কেন নেবো আমি? সবাই দেশের জন্যই সেবা করছে। বুঝলে, নিজেকে রোজ কোশ্চেন করো রাতে শুতে যাওয়ার আগে যে আমি আজকে কি শিখলাম, না আমার দিনটা আজকে গেল পুরো ব্যর্থ, 24 ঘন্টা নষ্ট। কিছু না শিখে ঘুমিও না, রোজ কিছু শিখো, নিউজ পড়ো, কিছু নিউজ পড়ো। এই যে আহ, মনে করো ইসরায়েল ইরান যুদ্ধ চলছে, ইসরায়েল ইরান যুদ্ধ চলছে, তো ইসরায়েলের আশেপাশে কি কি দেশ আছে, কি কি বর্ডার আছে, ইসরায়েলের সাথে কোন দেশের, ইরানের সাথে কোন দেশের বর্ডার আছে, স্টেট অফ হরমুজ, যেটা তোমাদেরকে ম্যাপে দেখিয়েছিলাম, রেড সি, মেডিটেরিয়ান সি, গালফ অফ আদেন, অ্যাডেন, মাদাগাস্কার, এগুলো একটু দেখো। বুঝলে, যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছিল না, ইউক্রেনের আশেপাশে কোন কোন দেশ ছিল তার নিয়ে কোশ্চেন এসছে, বর্ডার কান্ট্রি। তো ইরান ইসরায়েল আসবেই। ইসরায়েলের রাজধানী দেখো, রুপি দেখো, ইরানের রাজধানী দেখো, রুপি দেখো, রাশিয়া ইউক্রেনের রুপি রাজধানী দেখো, আমেরিকার দেখো। বুঝলে, তেল তেল নিয়ে দেখো, তেল কোথার থেকে মেন তেল এক্সপোর্ট করে, এই ইম্পোর্ট করে ইন্ডিয়া। কোন দেশের সঙ্গে সব থেকে বেশি ব্যবসা বাণিজ্য করে ইন্ডিয়া। বুঝলে, নষ্ট কর না, সময় নষ্ট কর না, বয়স বেড়ে যাচ্ছে। ঠিক আছে, কিছু বলবে কেউ?
কিছু বলবে কেউ? ঠিক আছে, যাও পড়োগা, পড়োগা। জিডি আসছে, জিডি পেতেই হবে। বিশ্বজিৎ, প্রতিমা, নূপুর, কিছু একটা লাগাও। আইসিডিএস বেরোবে, আইসিডিএস মেয়েদের করে দিও ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, শেষ করলাম।